কোন পাপের কারণে কলিযুগের সন্তানরা মা বাবার আজ্ঞাবহ হয় না? বন্ধুরা, বলা হয় মা, এই একটি শব্দের মধ্যেই পুরো সৃষ্টি লুকিয়ে আছে। মা কেবল একটি সম্পর্ক নয়, মা হলো সেই ভিত্তি যিনি আমাদের এই পৃথিবীতে আসার সুযোগ করে দেন। কিন্তু আজকের দিনে যখন মানুষ আধুনিকতা আর ব্যস্ত জীবনের দিকে এগিয়ে চলেছে, তখন তারা নিজেদের সম্পর্ক আর মূল্যবোধ ভুলে যাচ্ছে। এই গল্পটি এক মায়ের, যিনি নিজের জীবনের সমস্ত কষ্ট সহ্য করে তার ছেলেকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছিলেন। কিন্তু যখন সেই ছেলে নিজের স্বপ্নের ওপর দাঁড়াতে শুরু করলো, তখন সেই মাকে জীবনের বোঝা মনে করতে লাগলো। এই গল্প কেবল সম্পর্কের তিক্ত বাস্তবতাকেই প্রকাশ করে না, বরং এটাও দেখায় যে যখন আত্মসম্মানের প্রশ্ন ওঠে, তখন একটি মা তার যন্ত্রণাকে পেছনে ফেলে শক্ত হয়ে দাঁড়াতে পারে। একটি সুন্দর নগরে সারদা নামের এক মহিলা বাস করতেন। বয়সের ভারে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। হালকা কাশি আর অবিরাম ক্লান্তি তার নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। তিনি তার ছেলে বিকাশ এবং পুত্রবধূ সঞ্জনার সঙ্গে শহরের একটি বড় বাড়িতে থাকতেন। বিকাশ এক বড় কোম্পানিতে কাজ করত, আর তার স্ত্রী সঞ্জনা সারা দিন কিটি পার্টি আর শপিং করতেই ব্যস্ত থাকত। সারদা তার গোটা জীবন সংগ্রামে কাটিয়েছিলেন। ছেলেকে মানুষ করা আর শিক্ষিত করার জন্য তিনি কত কষ্ট সহ্য করেছিলেন। কিন্তু আজ সেই ছেলে আর তার স্ত্রী সারদা দেবীকে দিন রাত নির্যাতন করছে। সকালবেলা বিকাশ অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার আগে সে মাকে ডাকলো, মা, আজ রাতে আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যাবে। আসলে আমি আমার কয়েকজন বন্ধুকে ডিনারে ইনভাইট করেছি। খাওয়ার আগে ওদেরকে একসঙ্গে নিয়েই ফিরব। তুমি এক কাজ করো, বাড়িতে খাওয়ারের আয়োজন করে রেখো। সারদা দেবী, যিনি আগেই ক্লান্তিতে জর্জরিত ছিলেন, তিনি নিজের ছেলের দিকে তাকালেন আর মৃদু হাসি মুখে এনে বললেন, ঠিক আছে বাবা, সব বানিয়ে রাখবো। সারদা দেবী নম্রভাবে জিজ্ঞেস করলেন, বাবা, কতজনের জন্য খাবার রান্না করব? কিন্তু বিকাশ মায়ের কথা উপেক্ষা করে তার কাশির উপর রেগে চিৎকার করে বলল, আগে তো এই কাশিটা বন্ধ করো, তারপর বাড়ির কাজ করবে। সারা দিন পুরো বাড়িতে ঘুরে ঘুরে কাশতে থাকো। তোমাকে কি এতটুকু বলে দিতে হবে যে কাশার সময় মুখে হাত দিয়ে কাশতে হয়? এটা কি ভালো দেখায় বলো তো? চারদিকে সব সময় নোংরা আবর্জনায় ছড়িয়ে রেখে দাও। আরে বাবা, এতে তো জার্ম ছড়ায়। বিকাশের কথা শুনে মা একটু হকচকিয়ে গেলেন। তখনই তার স্ত্রী সঞ্জনা তার পাশেই দাঁড়িয়েছিল। সে একটু খোঁচা মেরে বলতে লাগলো, এই কথাই তো আমি প্রতিদিন বলি। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আর মা একটু এই ব্যাপারে কিচ্ছু বোঝে না। সারা দিন কাশতে থাকে, আর কাশির সময় মুখে হাত পর্যন্ত দেয় না। মুখটা ঢেকে তো কাশতে পারে, সারাদিন তো শুয়ে বসেই থাকে। এত কাশি, এত ঠান্ডা লাগা আসে কোথা থেকে আমি এটাই বুঝতে পারি না। এই সবই ওনার বাহানা, বুঝলে তো? কাশির বাহানা দিয়ে সারা দিন শুয়ে থাকতে পারলেই ওনার ভালো লাগে। তখনই সারদা দেবী শান্তভাবে বললেন, দেখ বাবা বিকাশ, আমি তোকে অনেকবার বলেছি আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চল। কত দিন ধরে এইভাবে কাশছি, কাশি তো ঠিকই হচ্ছে না। আমি কি করব বল? দেখ বাবা, তুই যদি নিয়ে যেতে না পারিস, আমাকে কিছু টাকা দিয়ে দে, আমি একাই গিয়ে ওষুধ কিনে আনতে পারি। কিন্তু এই কাশি যে আমারও আর সহ্য হয় না। তোদের যেমন কষ্ট হয়, আমারও কষ্ট হয়। সারাটা রাত কাশির জন্য ঘুমোতে পারি না। তখনই বিকাশ বিরক্ত হয়ে বলল, ঠিক আছে মা, আজ আমি সঞ্জনাকে বলে দেবো, ও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে। তখনই বিকাশের কথা টুকে সঞ্জনা বলতে লাগলো, আরে তোমার মায়ের এমন কিছুই হয়নি, ওনার এগুলো সব মনের রোগ, বুঝলে? এমনিতেও খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করে না, তার জন্যেই এমনটা হয়েছে। একটু ঝাল মশলা কম খেতে বলো, একটু ঠান্ডা ঠান্ডা কম খেতে বলো, তাহলেই সব ঠিক হয়ে যাবে।
সারাদিন তো ওনার মুখ চলতেই থাকে, যখন যা খুশি তাই খেয়ে নিচ্ছেন, কখনো টক কখনো মিষ্টি, আর তারপরে শুরু হয় এই সমস্ত কাশির রোগ। আমি বলি কি, যদি নিজের খাওয়া দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে এমনভাবে কষ্ট পেতেন না। নিজেও কষ্ট পাচ্ছেন, আমাদেরকেও কষ্ট দিচ্ছেন। বিকাশ স্ত্রীর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ও তো ঠিকই বলেছে মা। আচ্ছা কাজ করো সঞ্জনা, মায়ের শরীরটা তো ভালো নেই, রাতের রান্নাটা তুমিই রেঁধো। আসলে আমি আমার 5 জন বন্ধুকে আজকে ডিনারে ইনভাইট করেছি, তারা রাতে খেতে আসবে, তুমি রান্না টান্না সব ঠিকঠাকভাবে করে রেখো। এই কথা শুনে সঞ্জনা সঙ্গে সঙ্গে বলল, আমাকে তো আজ শপিংয়ে যেতে হবে। আরে সন্ধ্যাবেলা আমার একটা কিটি পার্টিও রয়েছে, আমার বন্ধুবান্ধবরা সেই কবের থেকে বলে রেখেছে, আমার একদম সময় নেই। তুমি এক কাজ করো না, তুমি তোমার বন্ধুদেরকে কালকে আসতে বলো না। সঙ্গে সঙ্গে বিকাশ রেগে গিয়ে বলল, একদিনের জন্য তোমার কিটি পার্টি মিস হলে এমন কিছু হয়ে যাবে না সঞ্জনা, দিন রাত তো বন্ধুদের সঙ্গে কিটি পার্টি করতেই ব্যস্ত হয়ে রয়েছো। আজকে শপিংটা ক্যান্সেল করো আর রাতের খাবারটা তৈরি করে রেখো। এমনটা বলে বিকাশ সেখান থেকে চলে গেল। এদিকে বিকাশের অফিস চলে যাওয়ার পর সঞ্জনার মাথার উপরে যেন বজ্রাঘাত পড়ল। সে চিৎকার করে সারদা দেবীকে বলতে লাগলো, আপনি তো ইচ্ছে করে কাশির বাহানা করেন যাতে কোনো কাজ করতে না হয়, সারা দিন তো বিছানায় পড়ে থাকেন, আর রাত্রি হলেই আপনার এই নাটক শুরু হয়ে যায়। সঙ্গীতার অপমানজনক কথাগুলো সারদা দেবীকে ভেতর থেকে ভেঙে দিল। তার চোখে জল চলে এলো, কিন্তু তিনি কিছু বলার প্রয়োজন মনে করলেন না, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। এখানে আমাদের বোঝা উচিত, মা বাবা তাদের পুরো জীবন আমাদের গড়ে তোলার জন্য ব্যয় করেন। তাদের প্রতি সংবেদনশীল হওয়া এবং তাদের সম্মান করা প্রতিটি সন্তানের অন্যতম প্রধান কর্তব্য। যেমন একটি গাছ তার ফল দিয়ে অন্যদের উপকার করে, ঠিক তেমনই মা বাবাও নিজেদের সব কিছু ত্যাগ করে আমাদের জন্য নিজের জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলো পর্যন্ত নিবেদন করে দেন। তাদের সেবা সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য, প্রতিটি মানুষের শিক্ষা হওয়া উচিত। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং বিকাশের বন্ধুরা তাদের বাড়িতে এসে পৌঁছেও গিয়েছিল। তবে সঞ্জনা অনিচ্ছা সত্ত্বেও কোনো রকমে খাবার রান্না করেছিল। খাবার ভালো হলো কি খারাপ হলো এই ব্যাপারে সঞ্জনার কোনো গুরুত্ব ছিল না, কারণ সে সমস্ত জিনিস ও কোনোদিনও পছন্দই করতো না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল শুধু নিজের রাগটা কিভাবে সে নিজের শাশুড়ির উপর উগলে দেবে। যখন অতিথিরা খেয়ে চলে গেল তখন রান্নাঘরে বিশাল পরিমাণে ব্যবহৃত বাসনপত্রের স্তূপ জমেছিল। এই দৃশ্য সারদা দেবীর জন্য নতুন ছিল না। তিনি প্রায় প্রতিদিনই এরকম কিছু দেখতেন। প্রতিদিন সকালে সারদা দেবীর যেমন অভ্যাস, মন্দিরে পুজো করে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখলেন বিকাশ আর সঞ্জনা সাজসজ্জা করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সঞ্জনা সারদা দেবীকে দেখে আদেশের সুরে বললেন, মা, এখানে কিছু বাসনপত্র পড়ে আছে, এগুলো মেজে দেবেন। আর হ্যাঁ, রাতের খাবারটাও বানিয়ে রাখবেন, আমাদের বাড়ি ফিরতে একটু দেরি হবে। বিকাশও সঞ্জনার কথা মেনে নিয়ে বলল, হ্যাঁ মা, আসলে কি বলো তো, আজ রবিবার তো, তাই বাচ্চাদের একটু বাইরে ঘোরাতে নিয়ে যাব। সঞ্জনা দেবী নিঃশব্দে মাথা নাড়লেন এবং রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। সারদা দেবী দেখলেন রান্নাঘরে ব্যবহৃত বাসনপত্রের বিশাল স্তূপ জমে আছে, যেন তার উপহার স্বরূপ। কোনো অভিযোগ না করে তিনি ধীরে ধীরে সব বাসনপত্র ধুয়ে ফেললেন। তার কাশি এখন আরও বেড়ে গিয়েছিল, নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল, কিন্তু বিকাশ আর সঞ্জনা তাতে কোনো ভ্রুক্ষেপ দেখাচ্ছিল না। কয়েকদিনের মধ্যেই সারদা দেবীর অবস্থা আরও খারাপ হতে লাগলো। টানা কাশি আর দুর্বলতা যেন তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। অবশেষে একদিন বিকাশ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চেক আপের পর ডাক্তার জানালেন যে সারদা দেবীর টিবি হয়েছে এবং এর চিকিৎসা দীর্ঘদিন চলবে। একথা শুনে সারদা দেবীর মন আরও ভারাক্রান্ত হয়ে উঠেছিল।
তিনি জানতেন যে এই দীর্ঘ চিকিৎসার খরচ তার ছেলে আর তার পুত্রবধূর জন্য কোনো মতেই জোগাড় করা সম্ভব নয়, কারণ তারা তো নিজেদের মাকে বোঝা বলে মনে করেন। শুরুতে বিকাশ তার ওষুধপত্রের যত্ন নিত, কিন্তু ওষুধের খরচ বাড়তে শুরু করতেই সে আস্তে আস্তে দায়িত্ব এড়িয়ে যেতে লাগলো। ওষুধের অভাবে সারদা দেবীর অবস্থা আরও খারাপ হয়ে গেল। তার মনে হতে লাগলো তিনি যেন নিজের বাড়িতেই একজন বোঝা হয়ে গেছেন। 5 বছর আগে যখন বিকাশ সঞ্জনার সঙ্গে বিয়ে করেছিল, সারদা দেবী কতটা খুশি হয়েছিলেন। তার মনে হয়েছিল বৌমা আসার পর বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে, কিন্তু সঞ্জনা আসার পর থেকে পুরো বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। সে বিকাশকে নিজের কবজায় নিয়ে ফেলেছিল এবং ধীরে ধীরে সারদা দেবীর গুরুত্ব শেষ করে দিয়েছিল। সঞ্জনা এখন ধীরে ধীরে বাড়ির সব খরচ এবং সিদ্ধান্তের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছিল। বাড়ির কাজের জন্য রাখা হয়েছিল একটি কাজের মেয়ে, কিন্তু কিছুদিনের মধ্যে তাকেও তাড়িয়ে দেওয়া হলো। এই বলে যখন বাড়িতে সারদা দেবী অযথা বসে থাকেন, তখন কাজের মেয়েকে টাকা দিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর থেকে সারদা দেবী বাড়ির সমস্ত কাজ একা হাতে করতেন। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এই সমস্ত কাজ উনি একা হাতেই করেছিলেন। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকেই উনি যেন বাড়ির বোঝা হয়ে গিয়েছিলেন। বিকাশ কখনোই মায়ের কদর করত না, আর সঞ্জনার কৌশল ছিল কিভাবে তার শাশুড়ি মাকে খাটানো যায়। রাতে যখন বিকাশ আর সঞ্জনা বাইরে ঘুরতে যেত, তখন তারা প্রায়শই বাইরে থেকে খাবার খেয়েই ফিরত। যদি কখনো বাড়ির রান্না খেত, তখন বিকাশ চিৎকার করে উঠত, কারণ রান্না তার তখন ভালোই লাগতো না। সে চিৎকার করে বলতো, মা এটা কি রান্না করেছো? সবজিতে ঠিকমতো মশলা পর্যন্ত পড়েনি। তোমার তো রান্না করার কোনো ইচ্ছাই নেই দেখছি। এমনভাবে রান্না করলে তার থেকে না করা অনেক ভালো। শুধু শুধু উল্টোপাল্টা কাজ দেখিয়ে নিজের দাম বাড়ানোর চেষ্টা করো না। এর থেকে তো বাইরে গিয়ে খেয়ে আসলেই ভালো করতাম। আমি যে সারা দিন এত কাজ কেন করি তা জানি না। বন্ধুরা, সারদা দেবী চুপচাপ সমস্ত কথা শুনছিলেন। তার চোখে জল চলে এলো, কিন্তু তিনি কাউকে কিচ্ছু বললেন না। নিজের ছেলের মুখে এমন কঠিন কথা শুনে তার হৃদয় ভেঙে চুরে গেছিল। ঘরের কোণে বসে সারদা দেবী পুরনো দিনের কথাগুলো মনে করতে লাগলেন। এক সময় ছিল যখন তিনি বিকাশকে পৃথিবীতে আনতে নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছিলেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ছেলেকে বড় করেছিলেন। নিজের সমস্ত স্বপ্ন ইচ্ছে তিনি ছেলের ভবিষ্যতের জন্য ত্যাগ করেছিলেন। আর আজ সেই ছেলেই তাকে একটা বোঝা মনে করছে। সারদা দেবী ভাবতে লাগলেন, কি এটাই আমার জীবনের সত্যতা? আমি কি শুধু এই দিনের জন্যই বেঁচেছিলাম? কিন্তু এই বয়সে এসে তিনি কী বা করতে পারেন? নিজের কপাল যখন খারাপ, তখন কারোর কিচ্ছু করার থাকে না। সারদা দেবী ছিলেন তার বাবা মায়ের 6 মেয়ের মধ্যে সব থেকে বড়। তাদের ঠাকুরদা ঠাকুমা সব সময় একটা ছেলের জন্য অপেক্ষা করতেন। তাদের বিশ্বাস ছিল বংশ শুধু ছেলের মাধ্যমেই এগিয়ে চলে। সারদা দেবী নিজের চোখে দেখেছিলেন, যখনই তার কোনো বোন জন্ম নিত, বাড়িতে যেন শোকের মতো পরিবেশ তৈরি হতো। ওনার ঠাকুমা তো এই কথাই বলতো, বাড়ির মেয়েরা তো এই বাড়ির বোঝা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে এদেরকে বিদায় করে দে, তাহলে দেখবি বাড়ির খরচ একটু বাঁচবে। ছোটবেলা থেকেই সারদা দেবীর স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে মাঝপথে পড়াশোনা ছাড়তে হয়েছিল। তার বাবা মা তার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজে বার করেছিলেন এবং তাকে দ্রুত বিয়ে দিয়েছিলেন। সারদা দেবীর বিয়ে হয়েছিল অমর নামের এক যুবকের সঙ্গে। বিয়ের পর যখন তিনি প্রথমবার শ্বশুরবাড়িতে এলেন, তখন দেখলেন যে পুরো বাড়ি আর দোকান জেঠু জেঠিমার দখলে। তার স্বামী অমর ছিল খুব সিধেসাদা প্রকৃতির মানুষ, যিনি কোনো ব্যাপারেই বিশেষ হস্তক্ষেপ করতেন না। সারদা দেবী সারা দিন বাড়ির কাজে ব্যস্ত থাকতেন। সকাল সকাল উঠে ঝাড়পোছ করতেন, চুলা জ্বালাতেন, রান্না বান্না করতেন, বাসন মাজতেন। এইসব কাজ করতে করতেই তার দিন কেটে যেত। কিন্তু বাড়ির জেঠু জেঠিমার এতে কোনো মাথা ব্যথা ছিল না।
দোকান থেকে যা আয় হতো তারা নিজেদের মধ্যেই বিলিয়ে নিত। সারদার জন্য তার শ্বশুরই একমাত্র ভরসা ছিলেন। তিনি সব সময় সারদার পরিশ্রম আর সংগ্রামের প্রশংসা করতেন এবং তাকে সাহস যোগাতেন। কিছুদিন পরে সারদা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় বিকাশ। ছেলের জন্মে তাদের জীবনে কিছুটা হলেও সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে, কিন্তু চ্যালেঞ্জগুলোও বেড়ে যায়। সারদা দেবীর শ্বশুরমশাইয়ের মদ্যপানের অভ্যাস ছিল। ডাক্তার বারবার তাকে এই বিষয়গুলো ছেড়ে দিতে বলেছিলেন, কিন্তু তিনি কোনো মতেই মদ্যপান ছাড়তে পারছিলেন না। ধীরে ধীরে তার শরীর অসুস্থ হতে শুরু করে এবং একদিন তার মৃত্যু হয়ে যায়। শ্বশুরের মৃত্যুর পর সারদা দেবীর জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে। তার জীবন আরও বেশি কঠিন হয়ে পড়ে। তার স্বামী অমর কখনোই খুব একটা সংসারের প্রতি মনোযোগী ছিল না, কিন্তু হঠাৎ করেই তিনিও অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক মাসের মধ্যেই তার স্বামীরও মৃত্যু হয়ে গেল। তখন সারদা দেবী পুরোপুরি একা হয়ে গেলেন। ওনার কোলে ছিল ছোট্ট বিকাশ। ছেলেকে মানুষ করার সমস্ত দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। আর্থিক অনটন সারদাকে চেপে ধরে। তিনি ভাবতে শুরু করলেন দোকান থেকে যে আয় হয় তার কিছু অংশ তারও পাওয়া উচিত, যাতে তিনি তার ছেলেকে ঠিকমতো বড় করতে পারেন। কিন্তু যখন তিনি তার জেঠু জেঠিমার কাছে এই প্রস্তাব রাখেন, তারা রেগে গিয়ে তাকে ঘর থেকে ঠেলে বার করে দেন। সারদা দেবীর কাছে তখন না ছিল থাকার জায়গা, না ছিল কোনো রকম রোজগারের ব্যবস্থা। অসমাপ্ত পড়াশোনার কারণে কোথাও ভালো কাজও খুঁজে পাচ্ছিলেন না। তবুও সারদা হার মানেননি। ছেলের ভবিষ্যতের কথা ভেবে তিনি বাড়ি বাড়ি বাসন মাজা ও ঘর মোছার কাজ করতে শুরু করলেন। সারদার কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দেখে একদিন এক স্কুলের প্রিন্সিপাল তাকে পিয়নের চাকরি দিয়েছিল। এই চাকরি যেন তার জীবনে আশীর্বাদ হয়ে আসে। চাকরির পাশাপাশি স্কুলেই ছোট্ট একটি ঘর তাকে থাকার জন্য দেওয়া হয়েছিল। সেখানেই শেষ পর্যন্ত তিনি থাকতে শুরু করেন এবং সেখানেই প্রিন্সিপাল সাহেবের কথা অনুযায়ী নিজের ছেলেকেও ভর্তি করে দেন এবং প্রিন্সিপাল সাহেব ওনাকে অনেক আর্থিক সহায়তাও করতেন। অনেক সময় বিকাশের ফিসও মকুব করে দিতেন। এখন সারদা দেবীর জীবন কিছুটা হলেও স্বস্তির ছিল। সারাদিন স্কুলে কাজ করার পরে তিনি তার ছেলের পড়াশোনায় সাহায্য করতেন। তার স্বপ্ন ছিল বিকাশ বড় হয়ে একজন সফল মানুষ হবে এবং তার সমস্ত ত্যাগের মর্যাদা দেবে। সারদা ছেলের ছোট বড় সব প্রয়োজন মেটানোর জন্য দিন রাত এক করে দিলেন। কখনো কখনো তাদের দুই বেলার খাওয়ারের জন্য লড়াই করতে হতো। কঠিন সময়ের সঙ্গে সারদা দেবীকে লড়তে হয়েছে, কিন্তু তিনি কখনো হার মানেননি। তার পরিশ্রম সফল হয়। বিকাশ স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়। কলেজে পড়ার সময়ও সারদা তার প্রতিটি প্রয়োজনের যত্ন নিতেন। লোকে বলতো একজন মায়ের ভালোবাসা আর ত্যাগই পৃথিবীতে সবথেকে বড় মহান। সারদা তার সমস্ত ত্যাগ আর সংগ্রামের মাধ্যমে ছেলেকে বড় করলেন। কিন্তু বিকাশের মধ্যে তার বাবার রূঢ় ব্যবহারের ছাপ ছিল। সে প্রায় রেগে যেত এবং সামান্য কথায় গালাগালি করত। সারদা জানতেন এটি তার অভ্যাস, তার স্বভাব। সারদা দেবীর সবথেকে বেশি কষ্ট তখন হতো যখন তিনি দেখতেন বিকাশ তার এই ত্যাগের কোনো মর্যাদা দিচ্ছে না, তার ভালোবাসার কোনো মূল্য দিচ্ছে না। সময় কেটে গেল আর বিকাশ তার পড়াশোনা শেষ করলো। কিছুদিনের মধ্যেই সে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেল। এখন সে ভালো বেতন পাচ্ছে। সেই সময়ের মধ্যে সে নিজের পছন্দ মতো একটি মেয়ে অর্থাৎ সঞ্জনার সঙ্গে বিয়ে করে ফেলল। বিয়ের পর সে একটি বড় বাড়ি কিনল এবং তার মাকে নিজের সঙ্গে থাকার জন্য নিয়ে গেল। এখন সারদা ওই বাড়িতেই থাকেন, কিন্তু ছেলে বিকাশ কখনো মার খবর নেয় না, ঠিকমতো কথা পর্যন্ত বলে না। হ্যাঁ, দিনে দুবার খাওয়ার ঠিক জোটে, কিন্তু ভালোবাসা আর সম্মানের কোনো অস্তিত্ব সেখানে ছিল না।
সঞ্জনা যখন ওই বাড়িতে এলো তখন সারদা দেবীর অবস্থা আরও খারাপ হয়ে গেল। তিনি বৌমার কথা মতো সব কাজ করতেন, কিন্তু সঞ্জনার ব্যবহার সব সময় কঠোর আর অপমানজনকই ছিল। সারদা দেবী ভাবতেন, আমি আর কত করব? আমার জীবনে কি আজ কখনো সুখ আসবে না? আমার বাপের বাড়িতে তো এখন আর কেউ নেই। বোনেরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে, আর মা বাবা পৃথিবীতে নেই। আমাকে এখন কে এইভাবে গ্রহণ করবে? আমাকে এখানেই নিজের জীবন কাটাতে হবে। সারদার শরীরের অবস্থা এখন আগের থেকে খারাপ হতে শুরু করেছিল। যতটুকু সম্ভব ছিল ঘরের কাজ করতেন, কিন্তু দুর্বলতা বেড়ে গেলে তিনি বিছানায় শুয়ে পড়তেন। এই বিষয়টা সঞ্জনার একদম সহ্য হতো না। সে সব সময় বলতো, মা আপনি শুধু শুধু খরচ বাড়াচ্ছেন। আপনার ওষুধের যা খরচা হয় তা দিয়ে অনায়াসে আমি একটা কাজের মেয়ে রেখে দিতে পারি। বন্ধুরা, একদিন রাতের খাওয়ার পর বিকাশ আর সঞ্জনা নিজের ঘরে গেল। সেই সময় সঞ্জনা নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলো। সে বিকাশকে বলল, শোনো, আমার বোনকে এই কলেজে ভর্তি করতে হবে। কিছুদিনের মধ্যেই ও এখানে চলে আসবে। দেখো, এখানে আসলেও কোথায় থাকবে? আমি বলছিলাম কি, ও যদি আমাদের বাড়িতেই থাকতো তাহলে খুব ভালো হতো। কিন্তু তুমি তো এটাও জানো যে আমাদের বাড়িতে দুটো মাত্র রুম। একটাতে তো আমরা থাকি, আর একটাতে যদি ও থাকে তাহলে মা কোথায় থাকবে? আমি বলি কি, তুমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। দেখো, তোমার মায়ের গুরুতর রোগ হয়েছে। সারা দিন তো কাশতে থাকেন আর এটা ওটা খেতে থাকেন। এছাড়া রোগ ছড়ানোর তো ভয় রয়েছে। বিকাশ একটু বিরক্ত হয়ে বলল, সঞ্জনা, আমার মাকে কিভাবে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো? তাকে দেখাশোনা করা তো আমারই কর্তব্য। কিন্তু সঞ্জনা নিজের কথার চালাকিতে বিকাশকে ভুলিয়ে দিল। সে বিকাশকে ইমোশনাল করে ফেলল এবং বাস্তববাদী চিন্তাধারার মধ্যে তাকে ঠেলে দিতে বলল, দেখো, একটু বাস্তববাদী চিন্তাধারা করো। আমাদের ছেলেটাও তো ঘরে রয়েছে। তোমার মা যদি এইভাবে দিন রাত কাশতে থাকে, অসুস্থ হয়ে যায়, যদি এতে আমাদের ছেলের কোনো ক্ষতি হয় তখন কি হবে? এছাড়াও দেখো, ওনার ওষুধের খরচাও তো অনেক বেশি। এতদিন আমরা সব দায়িত্ব পালন করেছি। ওনার বয়স হয়েছে, এখন আর কিসের দায়িত্ব বলো তো? আমাদেরও তো একটা নিজস্ব জীবন আছে। সঞ্জনা বিকাশকে স্পষ্ট ভাষায় বলে দিল, দেখো বিকাশ, আমি যদি আমার বোনকে এখানে না রাখতে পারি তাহলে আমার পরিবার কি বলবে? তোমার মা তো এমনিতেও কোনো কাজ করে না, শুধু একটা ঘরে বসে রয়েছে, ঘরটা দখল করে রয়েছে। তুমি কালই তোমার মায়ের সঙ্গে কথা বলো এবং ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো। বিকাশ সঞ্জনার কথায় কিছুটা চিন্তিত হয়ে গেল। সে জানতো তার মা তার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এখন সঞ্জনার চাপের সামনে পড়ে সে অসহায় হয়ে পড়েছিল। সারদা দেবী রাতের নিস্তব্ধতায় ছেলের সব কথা শুনে ফেললেন। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার হৃদয় ধকধক করতে লাগলো এবং চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ভাবতে লাগলেন, আমি কি এত বড় বোঝা হয়ে গেছি যে এখন আমাকে নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দিতে হবে? এই বাড়ি তো আমি নিজের শ্রম আর ত্যাগ দিয়ে গড়ে তুলেছিলাম। এটাই তো আমার বাড়ি। কিভাবে বৌমা আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে? সারদা দেবী চেয়ারে বসে কাঁদতে কাঁদতে নিজেকে প্রশ্ন করতে লাগলেন, আমি কত কষ্ট সহ্য করেছি আমার ছেলেকে বড় করার জন্য। তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছি। নিজের সব স্বপ্ন ইচ্ছা বিসর্জন দিয়ে শুধুমাত্র তার সুখের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছি। আর আজ সেই ছেলেই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বলছে। এটাই কি আমার তপস্যা আর ত্যাগের ফল? রাতের নীরবতায় সারদার চোখে ঘুম ছিল না। তিনি চেয়ারে বসেই ভাবতে লাগলেন, যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেই হয় তাহলে সরাসরি বললেই তো হতো। বৃদ্ধাশ্রমে পাঠানোর কি দরকার ছিল? অবশেষে সারদা দেবী সিদ্ধান্ত নিলেন, তিনি আর কারো দয়ায় বাঁচবেন না। এখন নিজের আত্মসম্মানের জন্য নিজেই দাঁড়াবেন। যদি আমার ছেলে আর বৌমা আমাকে প্রয়োজন মনে না করে তাহলে আমারও আর তাদের প্রয়োজন নেই। এখন আমি নিজের জন্য নতুন জীবন শুরু করব। পরদিন সকালবেলা যখন বিকাশ আর সঞ্জনা ঘুম থেকে উঠল, তারা দেখল সারদা দেবী ঘর থেকে বের হয়নি। বিকাশ ভাবল হয়তো মা এখনো ঘুমিয়ে আছেন, কিন্তু 1 ঘন্টা কেটে গেলেও সারদা দেবী বের হলেন না। তখন তারা দরজা ঠোকা দিল। দরজা খুলে দেখলেন ঘর ফাঁকা,
আলমারিও খালি। সঞ্জনা বিরক্ত হয়ে বলল, তোমার মা কোথায় চলে গেছে? খুব ভালো হয়েছে, এখন আমি একটু শান্তিতে জীবন কাটাতে পারবো। এখন অন্তত বাড়িতে শান্তি থাকবে। আমরা তো এমনিতেই তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছিলাম, উনি নিজেই চলে গেছেন, ভালোই হয়েছে। বিকাশ সম্মতি জানালো। হ্যাঁ, মা আমাদের সমস্যা সহজ করে দিলেন, এখন আর কোনো টেনশন নেই। সারদা চলে যাওয়ার পর সঞ্জনা তার বোনকে বাড়িতে ডেকে নিল। এখন বাড়িতে সঞ্জনার বোনের দাপট চলতে লাগলো। বিকাশ আর সঞ্জনা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সারদাকে একেবারে ভুলে গেল। রাতে তারা বাইরে যেত, খাওয়ার খেত এবং আরাম আয়েশ করে জীবন কাটাতো। ভবিষ্যতের পরিকল্পনা করতে করতে হাসতে শুরু করত। সারদা, যিনি একসময় এই বাড়িতে কেন্দ্রবিন্দু ছিলেন, এখন তাদের জীবন থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছিলেন। সারদা তার কিছু কাপড় চোপড় আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি সরাসরি তার মায়ের গ্রামের বাড়িতে গিয়ে উঠেছিলেন। সেখানে তার পৈতৃক বাড়ি ছিল, যদিও বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়েছিল। গ্রামে পৌঁছে তিনি প্রতিবেশীদের কাছ থেকে চাবি নিয়ে বাড়ির দরজা খুললেন। বাড়ির অবস্থা খুবই জরাজীর্ণ ছিল, কিন্তু সেই বাড়ি দেখে সারদার মনে এক নতুন উদ্দাম জেগে উঠল। তিনি ভাবলেন, এটাই আমার বাড়ি, এখান থেকেই আমি আমার নতুন জীবন শুরু করব। সারদার বাড়ি ছেড়ে আসার খবর তার বোনেদের কানেও পৌঁছল। তারা একে একে এসে হাজির হন। চার বোন একসঙ্গে সারদার দুঃখ আর কষ্টের কথা শুনল। বড় বোন হিসেবে সারদা সব সময় পরিবারের সবাইকে আগলে রেখেছিল। এখন যখন সারদা নিজেই বিপদে পড়েছিলেন, তখন তার বোনেরা সিদ্ধান্ত নিল একসঙ্গে তাকে সাহায্য করবে। তারা মিলে সিদ্ধান্ত নিল যে বাবার ফেলে রাখা জমি, যা এতদিন পতিত অবস্থায় ছিল, সেটি সারদাকে উপহার দেবেন। সঙ্গে তারা নিজেদের সমস্ত সঞ্চয় একত্রিত করে কিছু নগদ অর্থ সারদাকে দিল, যাতে তিনি নিজের নতুন জীবন শুরু করতে পারেন। সারদা কৃতজ্ঞতা স্বরূপ তার বোনদের ধন্যবাদ জানালেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি এই টাকা ফিরিয়ে দেবেন। তার বোনেরা খুশি ছিল যে তাদের পুরনো বাড়ি আবার প্রাণ ফিরে পেতে চলেছে এবং এখন তারা ইচ্ছে মতো যখন খুশি সেখানে আসতে পারে। সারদা ছোটবেলায় বাবার কাছ থেকে চাষবাস শিখেছিলেন এবং চাষবাসের জ্ঞানও ওনার খুব ভালো ছিল। তিনি জমি পরিষ্কার করলেন, শ্রমিক নিয়োগ করলেন এবং নিজের অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিকাজে উন্নতি করলেন। তিনি ফসল ফলালেন ও বাজারে বিক্রি করে ভালো রোজগার শুরু করলেন। তার সততা আর পরিশ্রম দেখে গ্রামের লোকেরাও তার পাশে দাঁড়ালো। ধীরে ধীরে তার আর্থিক অবস্থা উন্নত হতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সারদা তার বোনেদের দেনা নগদ অর্থ ফিরিয়ে দিলেন। বোনেরা বড় বোনের প্রতি সম্মান আর স্নেহ দেখিয়ে উৎসবের সময় সারদাকে উপহার দিতে শুরু করলেন। সারদার মন এখন শুধু নিজের সুখের জন্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি জানতেন একজন বিধবার জীবন কতটা কঠিন, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার মতো অন্য বিধবা মহিলাদের জন্য এবং প্রবীণদের জন্য সাহায্য করতে চেয়েছিলেন। সারদা তার আয়ের একটা বড় অংশ সমাজসেবায় ব্যয় করতে শুরু করলেন। তিনি গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন। ধীরে ধীরে তার সমাজসেবার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। অনেক সমাজসেবী সংস্থা এগিয়ে আসলো তার পাশে দাঁড়ানোর জন্য। সারদা অনুভব করলেন যে গ্রামের মেয়েরা ঠিকমতো শিক্ষার সুযোগ পাচ্ছে না। তিনি নিজের বাড়িতেই একটি বিদ্যালয় গড়ে তুললেন, যেখানে ছোট ছোট বাচ্চারা শিক্ষার সুযোগ পেতে শুরু করলো। সারদার লক্ষ্য ছিল কোনো মেয়ে যেন তার জীবন গড়ার জন্য অন্যের উপর নির্ভরশীল না থাকে। তিনি চাইতেন প্রতিটি মেয়ে আত্মনির্ভরশীল হোক এবং নিজের পায়ে দাঁড়াতে শিখুক। তার এই প্রচেষ্টা গ্রামের অনেক মেয়ের জীবন বদলে দিয়েছিল। মাত্র 2 বছরের মধ্যেই সারদার জীবন পুরোপুরি বদলে গেল। যে সারদা একসময় ছেলের এবং পুত্রবধূর অপমান আর অবহেলার মধ্যে দিন কাটাচ্ছিল, তিনি এখন এক সুপরিচিত সমাজসেবিকায় পরিণত হয়েছিলেন। তার কঠোর পরিশ্রম এবং সেবার মানসিকতার জন্য অনেক সংঘ তাকে সম্মানিত করল।
একসময় তার নাম গ্রামের গণ্ডি পেরিয়ে শহরেও ছড়িয়ে পড়ল। এমনই একদিন বিকাশ সকালবেলা খবরের কাগজ খুলল। তার চোখ আটকে গেল সেই পাতায় যেখানে তার মা সারদার ছবি এবং তার সাফল্যের বর্ণনা ছিল। খবরে লেখা ছিল সারদাকে এক অনুষ্ঠানে বড় সম্মান ও নগদ পুরস্কার দেওয়া হবে। বিকাশ সঙ্গে সঙ্গে সঞ্জনাকে খবরের কাগজ দেখিয়ে বলল, দেখো মা কি বিশাল সম্মান পেতে চলেছেন। তিনি আমাদের মা, আর শেষমেশ তো ওনার সমস্ত সম্পত্তির উপর আমাদেরই অধিকার আছে। সঞ্জনা হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছ, চলো গ্রামে যাই। আমাদেরই তো সব দেখতে হবে কিভাবে মায়ের সম্পত্তি নিজেদের নামে করা যায়। বিকাশ আর সঞ্জনা সেদিনই গ্রামে পৌঁছলো। তারা সারদা দেবীর বাড়ির ঠিকানা খুঁজে বার করলো। সেখানে পৌঁছতেই একজন বলল উনি একটি অনুষ্ঠানে গেছেন, একটু পরে ফিরবেন। এই ফাঁকে তারা সারদার ক্ষেত দেখল। সবুজে ভরা ফসলের ক্ষেত দেখে তারা অবাক হয়ে গেল। সঞ্জনা বলল, এত অল্প সময়ে মা এত কিছু কিভাবে করে ফেলল? বিকাশ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো সে কি ভয়ানক ভুল দৃষ্টিতে মাকে দেখত। সবুজে ভরা ফসলের দৃশ্য দেখে তারা গম্ভীর চিন্তায় ডুবে গেল। ঠিক তখনই তাদের কানে বেজে উঠল হর্নের শব্দ। তারা পেছন ফিরে তাকিয়ে চমকে গেল। দেখল তাদের মা সারদা স্কুটির ওপর চড়ে বাড়ি ফিরছেন। তার মুখে আত্মবিশ্বাস আর গম্ভীর ভাব। বিকাশ আর সঞ্জনার কাছে এই দৃশ্য যেন এক বড় ধাক্কার মতো ছিল। যে মা একসময় তাদের ওষুধের জন্য কাকুতি মিনতি করতেন, আজ তিনি এক সম্মানিত ও আত্মনির্ভরশীল মহিলা হয়ে উঠেছেন। সারদা দেবী যখন ছেলেকে দেখলেন তার মনের মধ্যে মাতৃত্বের একটা ঢেউ উঠল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন এই দুর্বলতা এখন তার জন্য ক্ষতিকর হতে পারে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এখানে কি করতে এসেছো তোমরা? বিকাশ একটু লজ্জিত হয়ে বলল, মা, আমরা আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাদের নিজেদের ভুলের জন্য খুব অনুশোচনা হচ্ছে। আপনি এসব অচেনা লোকেদের মাঝে থাকছেন কেন? আপনি আমার সঙ্গে চলুন, আমরা আপনাকে অনেক যত্নে রাখব। সঞ্জনা মধুর স্বরে যোগ দিল, হ্যাঁ মা, কিচ্ছু চিন্তা করবেন না। এখন আপনার ছেলে আর আপনার পুত্রবধূ এখানে আছে, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আমরা সব ভালোভাবে দেখে নিতে পারবো। সারদা নিজের ছেলে আর বৌমাকে খুব ভালো করেই চিনতেন। তিনি তাদের কথার আড়ালে লুকিয়ে থাকা লোভটা স্পষ্ট দেখতে পারছিলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, তোমাদের কি মনে হয় আমি তোমাদের মিঠে কথায় এত তাড়াতাড়ি ভুলে যাব? যারা নিজের মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে তারা আর কার সম্বন্ধে কি ভাববে সেটা বলার আর অবকাশ রাখে না। এই জীবনের কঠিন সত্য আমি তোমাদের থেকেই শিখেছি। যারা আপন মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় তারা আসলে সব থেকে পর। তিনি আরও বললেন, যাদের একদিন পর করে দিয়েছিলাম তারাই আজ আমার সব থেকে আপন। তারা আমার সুখ দুঃখ বোঝে, আমাকে সাহস যোগায়। এখন আমি সম্মানিত ও আত্মনির্ভর জীবন যাপন করি। আমি আর কখনো তোমাদের সঙ্গে ফিরব না। আমার জীবিত অবস্থাতে তো নয়ই, এমনকি মৃত্যুর পরও আমার সম্পত্তিতে তোমাদের এক টাকারও অধিকার থাকবে না। সারদার কথা শুনে বিকাশ আর সঞ্জনা একেবারে হতবাক হয়ে গেল। তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। তারা বুঝতে পারল তাদের মা আর আগের মতো দুর্বল নন। তিনি এখন আত্মনির্ভর ও দৃঢ়চেতা। সারদা তাদের দিকে তাকিয়ে বাড়ির চাকর বিজয়কে ডেকে নিলেন আর বললেন, বিজয়, অতিথিরা এসেছেন, ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। তারপর বিকাশ আর সঞ্জনার দিকে তাকিয়ে বললেন, আমাকে এখন বিউটি পার্লারের উদ্দেশ্যে যেতে হবে। আমি 2 ঘন্টার মধ্যেই ফিরে আসব। অতিথিদের ভালোভাবে আপ্যায়ন করবে। কথা বলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে গেলেন। বিকাশ আর সঞ্জনা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মায়ের চলে যাওয়ার দৃশ্য এক দৃষ্টে দেখতে লাগলো। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় আত্মসম্মানের চেয়ে বড় কিচ্ছু নেই।
মা বাবার ত্যাগ ও সংগ্রাম কখনো ভুলে যাওয়া উচিত নয়। যে সন্তানরা নিজের মা বাবার অপমান করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পেতে পারে না, সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না। সারদার মতো আমরাও যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী করতে পারি এবং জীবনের প্রতিকূলতার সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি। মা বাবার সেবা করা শুধু আমাদের কর্তব্য নয়, বরং তাদের আশীর্বাদই আমাদের প্রকৃত সম্পদ। সারদার কাহিনী সেই সব মেয়েদের জন্য এক অনুপ্রেরণা যারা নিজের সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। এই কাহিনী প্রতিটি ছেলে, মেয়ে এবং বৌমার জন্য একটি শিক্ষা। সময় থাকতে মা বাবার গুরুত্ব ও মূল্যকে বুঝতে শেখো। এখন জেনে নেওয়া যাক কেন কলিযুগের সন্তানরা নিজের বাবা মাকে এইভাবে অবজ্ঞা করে। কলিযুগের মানুষ সম্পর্ক আর সংস্কারের পরিবর্তে ধন, সম্পদ ও বিলাসিতাকে বেশি গুরুত্ব দেয়। সন্তানেরা নিজের প্রয়োজন ও ইচ্ছাকে অগ্রাধিকার দেয়, বাবা মায়ের দায়িত্ব ভুলে যায়। গীতায় বলা হয়েছে, কাম, ক্রোধ ও লোভ হলো নরকের 3টি দ্বার। আজকাল মানুষের মধ্যে সংস্কারের অভাব রয়েছে। আজকাল পরিবারগুলো নৈতিক শিক্ষা দেওয়ার প্রতি মনোযোগ কম দিচ্ছে। আধুনিক জীবনের ব্যস্ততাপূর্ণ সময়ে মা বাবারাও সন্তানদের নৈতিক মূল্যবোধ শেখাতে ভুলে যাচ্ছেন। ফলে সন্তানদের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধা এবং তাদের আদেশ মানার প্রবণতা লোপ পাচ্ছে। এছাড়াও স্বার্থপরতা ও অহংকারের বৃদ্ধি ঘটছে। কলিযুগের মানুষ ক্রমশ স্বার্থপর ও অহংকারী হয়ে উঠছে। আজকালকার সন্তানেরা মনে করে তারা বাবা মার থেকেও অনেক বেশি জ্ঞানী, তারা অনেক বেশি শিক্ষিত, তাই তারা অনেক বেশি বোঝে। এতে করে সন্তানদের আসল শৃঙ্খলাবদ্ধ জীবন বিঘ্নিত ঘটছে। তারা বাবা মা ও গুরুজনের প্রতি সম্মান আর শ্রদ্ধা হারিয়ে ফেলছে। শাস্ত্রে বলা হয়েছে বাবা মা ও গুরুজনদের সম্মান করাই প্রকৃত ধর্ম, কিন্তু স্বার্থ ও অহংকার এই ধর্ম পালনে আমাদের জীবনের সবথেকে বড় বাধা সৃষ্টি করছে। সনাতন ধর্মের 4টি স্তর: সত্যতা, তপস্যা, দয়া ও পবিত্রতা। কলিযুগে এদের মধ্যে 3টি স্তম্ভ অর্থাৎ 3টি স্তর দুর্বল হয়ে পড়েছে। ফলে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা আর কর্তব্য বোধ কমে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতা অর্থাৎ শ্রীমদ্ ভগবত মহাপুরাণে বলা হয়েছে, কলিযুগে সন্তানরা মা বাবার সম্মান করবে না এবং নিজেদের ভোগ বিলাসের প্রতি বেশি দৃষ্টি দেবে, বেশি আকৃষ্ট হবে তারা। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পড়বে। আধুনিক শিক্ষা ও জীবনশৈলী সন্তানদের স্বাধীনতা দিচ্ছে, কিন্তু অনেক সময় এই স্বাধীনতা বাবা মার সম্মান ও নির্দেশের বিরুদ্ধেও গিয়ে উঠছে। সন্তানরা মনে করে বাবা মার কথা শোনা মানে তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে। এছাড়াও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণও ভারতীয় পারিবারিক ব্যবস্থায় বাবা মার প্রতি অবজ্ঞার এক বড় কারণ হয়ে উঠেছে। সনাতনী ধর্ম অনুযায়ী প্রতিটি মানুষের কর্মের ফল তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত ভোগ করতে হয়। তাই বাবা মার প্রতি করা প্রত্যেকটি অমানবিক ক্রিয়া তাদের এই জীবন এবং পরবর্তী জীবনেও ভোগ করতে হতে পারে। আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি কর্ম যা আমরা করি তার শুভ এবং অশুভ ফল আমাদের ভোগ করতেই হবে, আমরা চাই বা না চাই। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে আত্মসম্মান ও স্বাধীনতা সবথেকে গুরুত্বপূর্ণ। মা বাবার প্রতি অসম্মান এবং তাদের ত্যাগের অবমাননা করা কখনোই ঠিক নয়। সন্তানদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং স্নেহ প্রদানের মাধ্যমে বাবা মা ও সন্তানের সম্পর্ক শক্তিশালী করা সম্ভব। কলিযুগের যেভাবে ভৌতিক সুখ ও স্বার্থপরতা মানুষের মনোভাবকে প্রভাবিত করছে, সেখানে আমাদের উচিত সন্তানদের মধ্যে সঠিক শিক্ষা ও বাবা মার প্রতি সম্মান জাগরিত করে তোলা। বাবা মার আশীর্বাদ এবং তাদের শেখানো জীবন দর্শনই আমাদের আসল সম্পদ।
তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের মতে সারদা দেবী বিকাশ আর সঞ্জনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি তিনি ঠিক করেছিলেন, নাকি তার অন্য কিছু করা উচিত ছিল? আপনারা কি মনে করেন? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।